আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মোত্তালিব স্যার, বিজিএস ক্লাসে। তো তোমরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছো এবং নিজস্ব পরিবারের সাথে থেকে সেফলি থেকে তোমরা তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। তো তোমরা ইতিমধ্যে জেনে থাকবে গতদিন আমরা অষ্টম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজ আমাদের সিকিউ নিয়ে আলোচনা কথা রয়েছে। তো আমরা সেই সিকিউ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ইতিমধ্যে। তো প্রথম পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা আগে সিকিউ মানে সৃজনশীল কোশ্চেন যে 1 নাম্বারটা আছে তার উদ্দীপকটা আমরা পড়ে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো উদ্দীপকে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটি রাষ্ট্রের সরকার প্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, মানে এখানে একটা বিশেষ রাষ্ট্রের কথা বলা হয়েছে যারা সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তিনি তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। মানে এই সরকার, যারা সরকার গঠন করেছে তারা যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে তার ভিতরে ভুল ভ্রান্তির জন্য তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। জনগণের কল্যাণ করাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। ওই সরকারের প্রধান কাজ বা উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ কামনা করা। তারপরেও ওই রাষ্ট্রের সংখ্যালঘুরা উপেক্ষিত, এখানে উপেক্ষিত হতে পারে বলে অনেকে সমালোচনা করে থাকেন। তার মানে এমন একটা সরকার ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে, সেই সরকার ব্যবস্থা কয়েকটা বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, তো আমাদের সেটা আবিষ্কার করে নিতে হবে। তো ঠিক আছে, প্রথম পর্যায়ে আমাদের কদাকে প্রশ্ন, কত সালে বাংলাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? আমরা জানি ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদের এই দেশ শাসন করে। তো তার মধ্যে 1947 সালে, আমরা জানি 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে বাংলাদেশে ভারত পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়। তো সেক্ষেত্রে আমরা উত্তরটা বলতে পারি 1947 সালে বাংলাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। কারণ বাংলাদেশ তখন ভারত পাকিস্তানের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, মানে পাকিস্তানের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। আমরা কথাকে যাব, ইলেকটোরাল কলেজ বলতে কি বোঝাম? ইলেকটোরাল কলেজ একটা নির্বাচন পদ্ধতির একটা কিছু বিষয়, নির্বাচনী সংক্রান্ত। ইলেকটোরাল কলেজ হচ্ছে নির্বাচন সংক্রান্ত একটা বিষয়, যে নির্বাচন পদ্ধতিতে ভোটারগণ ভোট দিয়ে সরাসরি প্রতিনিধি নির্বাচন করে একটি মধ্যবর্তী নির্বাচন সংস্থা তৈরি করে তাকে ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী বলে। আমি আবারও বলছি, যে নির্বাচন পদ্ধতিতে ভোটারগণ ভোট দিয়ে সরাসরি প্রতিনিধি নির্বাচন করে একটি মধ্যবর্তী নির্বাচনী সংস্থা তৈরি করে তাকে ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী বলে। এই নির্বাচনী সংস্থা চূড়ান্তভাবে প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করে থাকে। যেমন আমেরিকা বা যুক্তরাষ্ট্রে এই পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আমরা চলে যাব গদাগের প্রশ্নে। বলছি, উদ্দীপকে রাষ্ট্রের কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। উদ্দীপকে যে রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তার আলোকে আমরা রাষ্ট্রটিতে কোন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে সেটি নিয়ে আমাদেরকে এখানে আলোকপাত করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে রাষ্ট্রটিতে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এখানে উদ্দীপকে রাষ্ট্রের সরকার প্রধান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিমূলক সরকার। এ সরকার তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। জনগণের কল্যাণ সাধন উক্ত সরকারেরই মূল উদ্দেশ্য। এগুলোর সবই কল্যাণমূলক সরকার ব্যবস্থা, গণতন্ত্রের বৈশিষ্ট্য। আমরা জানি, আমাদের একটু পেজ এলোমেলো হয়ে গিয়েছিল। আমরা জানি যে গণতন্ত্র জনগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে মেনে নেয় রাষ্ট্রের পরিচালক হিসেবে। সেই সরকার আবার তার যাবতীয় কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকে। আমেরিকা প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভাষায় যদি আমরা গণতন্ত্রের সংজ্ঞা বলতে চাই, তো গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্য, আইন প্রণয়ন সহ যাবতীয় কাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। সুতরাং গণতন্ত্রের বৈশিষ্ট্যের পুরোপুরি প্রতিফলন উদ্দীপকে প্রতিমান হওয়ায় রাষ্ট্রটিতে সরকার ব্যবস্থা বিদ্যমান তা সহজে অনুমান করা যায়। তো আশা করি তোমরা গদাগের উত্তর পেয়েছো। তোমরা যদি আমার ভিডিওটা বারবার টেনে টেনে দেখো তাহলে সহজেই উত্তরটা বুঝতে পারবে। আমরা এখন চলে যাব ঘদাগের প্রশ্ন। ঘদাগের প্রশ্নে রয়েছে, উক্ত সরকার ব্যবস্থা বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, উক্তিটি মূল্যায়ন করো। মানে উক্ত সরকার ব্যবস্থা বলতে আমরা বুঝতেই পেরেছি যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। সেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আমরা জানি কিছু তো সীমাবদ্ধতা রয়েছে, তো সেই কথাটা মূল্যায়ন আমরা এখানে করতে যাচ্ছি। তো উদ্দীপকে প্রতিফলিত সরকার ব্যবস্থা
হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। এর সুফল যেমন রয়েছে, দ্যাটস ইতিবাচক দিকের জন্য তা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় এবং আদর্শ সরকার পদ্ধতি, কিন্তু এর পরেও গণতন্ত্রের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে। প্রাচীনকালে প্রখ্যাত মনীষী এবং দার্শনিকগণ যেমন প্লেটো এবং অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খের ও অযোগ্যের শাসন ব্যবস্থা বলেছেন। কেননা সংখ্যাগরিষ্ঠের শাসন হিসেবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে অজ্ঞ, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে। ফলে উপযুক্ত লোকের অভাবে গণতন্ত্রের উদ্দেশ্য অর্জিত হয় না এবং শাসন পরিচালনায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। বাস্তবিক অর্থে আমরা যদি দেখতে চাই, বাস্তবিক অর্থে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে না, ফলে অভাব অভিযোগ সম্পর্কে সরকার গণতন্ত্রে বহু পরস্পর বিরোধী মতের সৃষ্টি হয়, যা সংঘর্ষের জনগতিকে বিনষ্ট করে। তাছাড়া রাজনৈতিক দলগুলো পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে জাতি দ্বিধা বিভক্ত হয়ে পড়ে, ফলে গণতন্ত্র অকার্যকর ও ব্যর্থ হয়। রাজনৈতিক দলগুলো দলীয় স্বার্থ সংরক্ষণ করে শাসন কার্য পরিচালনা করে। আপনারা দেখবেন নিজেদের দলীয় স্বার্থ ছাড়া কিন্তু অন্য কোনো দলীয় স্বার্থ তারা দেখে না, যে দল যখন ক্ষমতায় থাকে। ফলে রাজনৈতিক নিরপেক্ষতা নষ্ট হয়, এতে গণ অসন্তোষ দেখা দেয়। তাছাড়া গণতন্ত্র একটি ব্যয়বহুল শাসন ব্যবস্থা। ঘন ঘন নির্বাচনের ব্যবস্থা, জনমত গঠন, ব্যাপক প্রচারণা ইত্যাদিকে কেন্দ্র করে সরকার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। পরিশেষে বলা যায়, পৃথিবীর অন্য সব কিছুর মতো গণতন্ত্রেরও সমালোচনার ঊর্ধ্বে নয়। তো এই ছিল আমাদের 1 নম্বর সৃজনশীলের উত্তর। আশা করি তোমরা সকলে বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। এরপরেও যদি কারো মনে প্রশ্ন থেকে থাকে, তো আমরা জুম করেছি এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এখন চলে যাব 2 নম্বর সৃজনশীল। 2 নম্বর সৃজনশীলে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। দেখো, কয়েকটা ঘটনা যেখানে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি ও বিতরণ করা হয়, তফসিল ঘোষণা, প্রতীক বন্টন, ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা। ক্ষয় এমন একটা কাজ বা ঘটনা, প্রচার কাজে শুধুমাত্র হ্যান্ডবিল বিতরণ করা যাবে, জনসংযোগকে টেলিভিশন টক শো অনুষ্ঠানে আয়োজন করা, চিকা মারা বন্ধ করা। এই দুইটা টপিক্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদের গদাকের প্রশ্নের উত্তর দিতে হবে। তার আগে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে ক এবং ক্ষয়ের প্রশ্ন উত্তর দিয়ে যাব আমরা। প্রথম প্রশ্নটা, নবম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? আমরা জানি নবম জাতীয় সংসদ 2008 সালে, সেই মইনি এবং ফখরুদ্দিনের শেষ কার্যক্রম ছিল এটাই, যে 2008 সালের 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেখান থেকে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং সেখান থেকে কিন্তু তারা একটানা এই ক্ষমতায় কিন্তু রয়ে গেছেন তাদের পরবর্তী নির্বাচনগুলোতে তারা জয়লাভ করার মাধ্যমে। তো আমরা এখন খদাকে যাব। খদাকে যে বিষয়টা, সেটা আমরা দেখতে পাচ্ছি, প্লেটো গণতন্ত্রকে অযোগ্য বা মূর্খের শাসন বলে অভিহিত করেছেন কেন? তো আমরা দেখি, গণতন্ত্রকে বর্তমান সমাজে সমগ্র বিশ্বে একটা জনপ্রিয় শাসন ব্যবস্থা, কিন্তু প্লেটো গণতন্ত্রকে মূর্খ এবং অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন কেননা তিনি মনে করেন গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন হিসেবে নির্বাচনের মাধ্যমে অজ্ঞ, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। তাছাড়া গণতন্ত্রের সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে না, ফলে তাদের গণতন্ত্রের বহু পরস্পর বিরোধী তাদের অভিযোগ সেগুলো জানতে পারে, মানে বাস্তবায়ন হয় না। গণতন্ত্রে বহু পরস্পর বিরোধী মত এবং ধারণা দেখা যায়, যার ফলে মতপার্থক্য এবং গণসংঘর্ষের সৃষ্টি হয় এবং জাতীয় সংহতি বিনষ্ট হয়। এছাড়াও গণতন্ত্রের সরকারি দল নিজেদের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে শাসন কার্য পরিচালনা করে এবং এই ব্যবস্থা ঘন ঘন নির্বাচনের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থের ব্যয় হয়। তো সব কিছুর আলোকে আমরা বলতে পারি এটা একটা মূর্খ এবং অযোগ্যের শাসন ব্যবস্থা। আমরা যাব গদাকের প্রশ্নে। গদাকের প্রশ্নে যেখানে আমরা আছি, সেটা হচ্ছে বিষয়টা আমাদের ওই যে উদ্দীপক আছে, সেই উদ্দীপকের আলোকে কিন্তু আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো বলছে, যে শাসন ব্যবস্থায় ক ঘটনাটি কার্যকর তার ইতিবাচক দিক চিহ্নিত করে ব্যাখ্যা করো। তাহলে যে শাসন ব্যবস্থা, তাহলে এইগুলো কোন ধরনের শাসন ব্যবস্থায় রয়েছে, তার ইতিবাচক দিকগুলো আমাদের এখানে আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক এর ঘটনাটি কার্যকর। বর্তমান বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। উদ্দীপকে ক ঘটনায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য দেখানো হয়েছে। গণতান্ত্রিক ইতিবাচক দিকগুলো হলো
গণতন্ত্রের আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র হলো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, ফলে জনগণের কাছে তারা দায়িত্বশীল থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো জনমত দ্বারা পরিচালিত সরকার। স্বৈরাচারী পন্থায় নিয়ন্ত্রণ, দমন, নিপীড়ন, আচরণ এবং শাসন ব্যবস্থা কাম্য নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এ ব্যবস্থায় জনগণের ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা স্বীকৃত থাকে, ফলে তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতাও সৃষ্টি হয়। এ ব্যবস্থায় সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত। জনগণের আস্থা হারালে এ সরকার আর টিকে থাকতে পারে না। এ ব্যবস্থায় ব্যক্তি তার আত্মবিকাশের সর্বাধিক সুবিধা ভোগ করে। তদুপরি গণতন্ত্র হচ্ছে একটা কল্যাণকামী সরকার। এর মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। তো আমরা আশা করি গদাগের প্রশ্নের উত্তর পেয়েছি। গণতন্ত্রের বিভিন্ন ইতিবাচক দিকগুলো আমরা এই গদাগে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। গদাগের যে প্রশ্নটা সেটি হচ্ছে, ঘটনা কয়ের সফলতা নির্ভর করে ঘটনা ক্ষয়ের যথাযথ বাস্তবায়নের উপর। মূল্য, তার মানে ঘটনা খ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে ক্ষয়ের সফলতা আমরা পাবো না। তো সে প্রেক্ষিতে আমরা আলোচনা করতে যাচ্ছি। ঘটনা কয়ের সফলতা নির্ভর করে ঘটনা ক্ষয়ের যথাযথ বাস্তবায়নের উপর। বক্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতা উৎস। জনগণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করে। উদ্দীপকে ঘটনা ক্ষয়ের নির্বাচন সংক্রান্ত বিষয়াদি এবং ঘটনা ক্ষয়ের নির্বাচনকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় জনমত সংগ্রহের বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। নির্বাচনের সফলতা নির্ভর করে সুষ্ঠু জনমতের উপর। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলগুলো তাদের দলীয় নীতিমালা জনগণের সামনে তুলে ধরে, ফলে জনগণ তাদের পছন্দের দলকে বাছাই করতে পারেন। গণতন্ত্র হলো জনগণের শাসন। জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর দোষ ত্রুটি সম্পর্কে অবগত না হয় তাহলে তারা যোগ্য নেতৃত্ব নির্বাচনে ব্যর্থ হয়। তাই সুষ্ঠু জনমতের জন্য প্রয়োজন জনগণের সম্মুখে হ্যান্ডবিল বিতরণ করা, টেলিভিশনে নির্বাচনে বিভিন্ন বিষয়াদি প্রচার করা। তাহলেই জনগণ নির্বাচনের সঠিক প্রার্থী নির্বাচনে সক্ষম হবে, যার উপর নির্বাচন এবং গণতন্ত্রের সফলতা নির্ভর করে। সর্বোপরি নির্বাচনকে সফল করার জন্য প্রয়োজন সুষ্ঠু জনমত গঠনের মাধ্যমে। পরিশেষে তাই আমি মনে করি প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ বলে সঠিক মনে হয়েছে। তো আশা করি তোমরা ঘদাগের উত্তরটিও পেয়েছো। তোমরা যদি ভিডিওটি বারবার টেনে টেনে দেখো তাহলে আমি ভিডিওতে কি উপস্থাপন করেছি, কি বলেছি, কি বোঝাতে চেয়েছি তোমরা কিন্তু আশা করি তোমরা বুঝতে সক্ষম হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই ভিডিওটা দেখবে তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যখন আমি কোনো ভিডিও দিই তার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে পারো। তো সর্বোপরি এই সিকিউ দুটো খুবই গুরুত্বপূর্ণ সিকিউ। তোমাদের বারবার প্র্যাকটিস করার জন্য ভিডিওটি বারবার টেনে টেনে দেখে দেখা যাচ্ছে পড়তে ভালো লাগছে না, আমার ভিডিওটি শোনো, অডিও অপশন করেও শুনে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তো সর্বোপরি সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।